ধর্ষণ একটা আদিম প্রবৃত্তি, যার জন্মের মূলটা হচ্ছে পুরুষতান্ত্রিকতা। সমস্ত ধর্মে এটা শেখায় যে পুরুষরা শ্রেষ্ঠ, নারীরা তাদের অধীন, দাসী। এখনও লোকে সাজগোজ করে ঢোল পিটিয়ে বিয়ে করতে যাওয়ার সময় মাকে বলে যায় তোমার জন্য দাসী নিয়ে আসছি। এই যে দার্শনিক দিক থেকে একটা যদি আমরা চ্যালেঞ্জ করতে না পারি, তাহলে এই ধর্ষণের মানসিকতা থাকবে। আর প্রশাসক যারা হন তারাও ধর্ষকদের প্রতি নরম। 2011 পর থেকে যত ধর্ষণ হয়েছে, তৎকালীন মুখ্যমন্ত্রী ধর্ষিতাই দোষী। যে মেয়েটি ধর্ষিত হচ্ছে তারই খারাপ। হয় সে ছোটো প্যান্ট পরেছে, নয় সে সিগারেট খেয়েছে, নয় সে বন্ধুর সঙ্গে পাবে গিয়ে মদ খেয়েছে, অতএব এটা অপরাধ। আবার এই ধর্ষণের পেছনে এই শাসকের আবার ধর্ম খুঁজছে। ভাই ভাই, এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। স্যার, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক, তৃণমূলের প্রাক্তন 3 সাংসদ, একেবারে দেখা গেল তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার পর তারা বিজেপিতে যুক্ত হলেন এবং বিজেপিতে যোগদান করার পরেই তারা রাজ্যসভা সাংসদ হিসেবে এখনো পর্যন্ত তাদেরকে টিকিট দেওয়া হয়েছে এবং বিজেপি তাদেরকে পাঠাতে চায় রাজ্যসভায়। আপনি রাজ্যসভার সাংসদ ছিলেন। একসময় বিজেপি বলেছিল, শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে কোনো রকম তৃণমূলকে জায়গা দেওয়া হবে না। তারপরে এই ধরনের সম্পূর্ণভাবে সিদ্ধান্ত বিজেপির, কীভাবে দেখছেন পুরো বিষয়টিকে? আমার কাছে এটা কোনো বিস্ময়ের ব্যাপারই না। আমি খালি অপেক্ষা করছি যে মমতা অভিষেক কবে বিজেপিতে ঢুকছে। আমি তো ধারাবাহিকভাবে বলে আসছি যে তৃণমূল দলটার জন্ম দিয়েছে আরএসএস, যে ছিল। সেটা পরবর্তীকালে দেখলাম শ্রমিকবাবু এক জায়গায় বলে ফেলেছিলেন যে আদবানি বাজপেয়ী না থাকলে হতো। আমি বলি আদবানি, আদানি, বাজপেয়ী এরা না থেকে তৃণমূলের জন্ম হতো। লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গকে তো বিজেপি নেতাদের কোনো গ্রহণযোগ্যতা ছিল না। একটা শিখণ্ডী খাড়া করে পশ্চিমবঙ্গের বুকে এই বামপন্থী মনস্কতাকে ভেঙে দাও। এবং সেটা করতে গেলে খুব সহজ পন্থা হচ্ছে যে ধর্ম ধর্ম ধর্ম। আরএসএসের একটা বড় নেটওয়ার্ক আছে, প্রচুর টাকা, যা কোনো হিসেব দেয় না। ওরা পাড়ায় পাড়ায় আমার মতো আপনার মতো লোককে এনগেজ করে দিয়েছে। তার চায়ের দোকানে বসে, হ্যাঁ সিপিএম তো ভালোই, খারাপ না, কিন্তু এই হিন্দুদের কী হবে, এইসব করে চালায়। এখন সেই মমতা এসে প্রশাসনকে কাজে লাগিয়ে প্রথমে চালু করলেন ইমাম ভাতা। যেদিন ইমাম ভাতা চালু করলেন সেদিনই বললাম যে, বলেছিলাম, মামলাও করেছিলাম, এবার ধর্মের অনুপ্রবেশটাকে পরিষ্কার করে দেওয়া হলো। ইমাম ভাতার ডোল দেখিয়ে তারপরে হয়ে গেল দুর্গাপূজায় ভাতা, ক্লাবকে ভাতা, টাকা দিয়ে মন্দির। বিভাজনটা স্পষ্ট। তো হিন্দুরা সব নাচানাচি করতে শুরু করলো। বিজেপি তার জমিটা পেয়ে গেল। এবার ভোটে বিজেপি জিতে গেছে। তৃণমূল তার যে জামাটা খুলে ফেলে দিয়েছে। সবাই ধীরে ধীরে চলে যাবে। খালি একটু অপেক্ষা করতে হবে ওই পিসি ভাইপোর জন্য কটা দিন। বিস্ময়ের কিছু নেই, যেটা স্বাভাবিক সেটাই হয়েছে। আগে ওরা সবুজ জামা পরে বিজেপি করছিল, এখন সরাসরি গেরুয়া জামা পরে বিজেপি করবে, এইটাই পার্থক্য। রাজ্যে ডিম থেরাপি এখন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মিছিলেও ডিম থেরাপি দেখা গেছে, একেবারে বাম নেত্রী তার গায়েও ডিম ছোড়া হয়েছে। এবং এই যে ডিম থেরাপি দিনের পর দিন একটা সংস্কৃতিতে পরিণত হচ্ছে এবং প্রত্যেকটি বিরোধী দল যারা রয়েছেন এবং যারা এখন শাসক দল, সকলের নেতৃত্বরা, একেবারে শীর্ষ নেতৃত্বরা, তারা কিন্তু বলছেন যে তারা ডিম থেরাপিকে কখনোই সমর্থন করেন না। কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ বা সাধারণ যারা সমর্থক, তারা কিন্তু দিনের পর দিন এটা আরো বাড়ছে, বই কমছে না। কিভাবে দেখছেন বিষয়টিকে? গোপন কথাটি রবে না গোপনে। বিজেপির এটা পরিকল্পনা। নেতারা বলবেন না না না, লোক জোগাড়ের পয়সা দেবেন, ডিম কিন্তু তো পয়সা দেয়, কে দিচ্ছে? বিক্ষোভকারীরা তারা নিজের পকেট থেকে পয়সা। কারা কি বিক্ষোভ কোথায় করে মাঠে ময়দানে আমার থেকে কম লোক কম জানে। কারণ 2011 পর থেকে যখন অনেকেই কোথাও বেরোতে পারতেন না,
দরজা বন্ধ করে থাকতো, তখন আমি আমার কিছু লোক নিয়ে ঘুরে বেড়াতাম। ওটা অর্গানাইজ করেছে। অর্গানাইজ করার দুটো, প্রথমত হচ্ছে যে তৃণমূলের সবাই তো চোর, এ নিয়ে তো প্রথম কোনো সন্দেহ নেই, এবং সেই চুরিটাকে মদত দিয়েছে বিজেপি নেতৃত্ব দিল্লি থেকে। কোনো তদন্ত তারা করেননি, পরিকল্পনা হয়ে করেননি। আমরা চেয়েছি আদালতে গিয়ে যে পয়সা খরচা করেছি, দম নষ্ট করেছি, সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্ট বলেছে তদন্ত করো, এই তদন্ত করতে করতে ওদের যে লক্ষ্য ছিল তৃণমূলকে সামনে রেখে বিজেপির অবস্থান, সেটা হয়ে গেছে। এখন মানুষের তো ক্ষোভ আছে না, কী হলো বলা ডিম চোরো। তবে দেখেন না, এইটার সমর্থনে কেমন একটা বক্তৃতা করলেন আমার বন্ধু শ্রমিক, যে পুলিশের কাছে কি মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর তো নেই। ইঙ্গিতটা ভয়াবহ, কারণ পরের দিন বলছে, এরপর বলবে পাথর ডিটেক্টর তো নেই। এবং বামপন্থী কিছু মানুষও, যারা বামপন্থী বলে দাবি করতেন, আমি আজকে এই কড়া কথাটা বলছি কেন, আমি বারবার এটা মুখোমুখি হয়েছি, তারা মনে করছিলেন যে তৃণমূলের বিরুদ্ধে হচ্ছে। আমি প্রথম দিনে বললাম লড়াইটা কিন্তু মুখোমুখি বাম বনাম বিজেপি, মানে ডানপন্থা বনাম বামপন্থা। সেটা প্রকাশ পেয়ে গেল, এখন মীনাক্ষীর ওপর হলো, তাপসকে মারলো। এইটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল যাদের যে যৌথ কার্যক্রম, বামপন্থীদের আক্রমণ করো, এটা হচ্ছে ট্রানজিশন ফেজ। এটা বুঝতে হবে, এটা যারা বুঝছেন না তারা ভুল করছেন। এবং এই ট্রানজিশন ফেজে আমাদের বুঝতে হবে যে আরএসএসের ভূমিকা, এই সবটাই কিন্তু নিয়ন্ত্রণ করছে আরএসএস। রাজ্য বিজেপির কারো কোনো ভূমিকা নেই, এটা জেনে রাখতে পারেন। আরএসএস হিন্দুত্ববাদকে সরাসরি প্রতিষ্ঠা করতে চায়, সেটার বিরুদ্ধে আদর্শগত লড়াই করতে হবে। আমাকে দেখেছি অনেক আমার বামপন্থী বন্ধুরা আমাকে বলেন, কেন তুমি এসব বলতে যাও, কী দরকার, এসব না বললে কি নয়। এগুলো হচ্ছে দুর্বলতা, নিজস্ব ধর্মের প্রতি আস্থার থেকেও অনাস্থার প্রকাশ, দুর্বলতা। সেই জন্যে লড়াইটাকে যখন শুরু করতে হবে, যখন এরা বুঝে যাবে লড়াইটা হচ্ছে মুখোমুখি, তখন আক্রমণ হবে। মাঠে ময়দানে যারা লড়াই করছে, যারা একদম দৌড়ঝাঁপ করে লড়াই করছেন, দার্শনিকভাবে লড়াই কম করলেও তাদের উপর আক্রমণটা হবে। আর দার্শনিক লড়াই করছে বলে ফেসবুক খুললে দেখবেন সারাদিন আমাকে কত গালাগালি দেয়। এই লড়াইটাকে সমান্তরালভাবে চালিয়ে যেতে হবে। মুখ্য মাথায় রাখতে হবে যে ওরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। স্বাধীনতার আগে ওরা ইংরেজের সমর্থনে লড়াই করেছে, ইংরেজিরা তাদের কৌশলে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়েছে, ওদিকে পাকিস্তান হয়ে গেল ইসলামিক রাষ্ট্র, এদিকটা করতে পারলো না, কারণ ভারতবর্ষে এদিকের মানুষ অনেক সচেতন ছিলেন। ওদের রাগ গিয়ে পড়লো গান্ধীর ওপর, গান্ধীকে গুলি করলেন। তারপরে ওরা চুপি চুপি ছিলেন, সুযোগ খুঁজছিলেন। সাপ যেমন শীতকালে গর্তে ঢুকে যায়, কিন্তু সাপ সাপই থাকে। ওরা ওই শীতকাল পিরিয়ডটা ছিল যখন নেহরুর আমলে বামপন্থী সমাজতন্ত্রী এদের সকলে মিলে একটা সামগ্রিক জাতীয় অগ্রগতির পরিকল্পনা হচ্ছিল। জাতীয় সম্পদ তৈরি করো, ব্যক্তি মালিকানা কেড়ে নাও, ব্যাংক জাতীয়করণ করো, ইন্স্যুরেন্স কোম্পানি জাতীয়করণ করো। এইসবগুলো ওদের পক্ষে খুব আপত্তি ছিল, কিছু করতে পারছিল না, কিন্তু তলায় তলায় কাজ চালিয়ে যাচ্ছিল। আজকে সেটা প্রকাশ্যে এসে গিয়েছে। আরজিকর কাণ্ডের পর আমরা দেখলাম বারুইপুর কাণ্ডের মতো এরকম একটি ঘটনা, এবং তারপর একেবারে রাজ্যে পরপর বিভিন্ন ধর্ষণের অভিযোগ উঠেছে, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, একাধিক জায়গায়। এই যে নারী সুরক্ষার প্রশ্ন উঠছে রাজ্যে, কি বলবেন এই বিষয়টিকে নিয়ে? দেখো, নারী সুরক্ষা কিন্তু শুধুমাত্র প্রশাসনিক ব্যাপার না। ধর্ষণ একটা আদিম প্রবৃত্তি, যার জন্মের মূলটা হচ্ছে পুরুষতান্ত্রিকতা। সমস্ত ধর্মে এটা শেখায় যে পুরুষরা শ্রেষ্ঠ, নারীরা তাদের অধীন, দাসী। এখনও লোকে সাজগোজ করে ঢোল পিটিয়ে বিয়ে করতে যাওয়ার সময় মাকে বলে যায় তোমার জন্য দাসী নিয়ে আসছি। আর সেই মেয়েটাও প্রতিবাদ করে না। যারা প্রতিবাদ করে, ওই যে বললেন না সেদিনকে যেন বলেছে লেখাপড়া শিখলে ডিভোর্স হয়, লেখাপড়া শিখলে পর তার আত্মসম্মান বোধ হয়, সে তো আর দাসীর
হতে চায় না, সে সহমর্মী হতে চায়। যাই হোক, এই যে দার্শনিক দিক থেকে একটা যদি আমরা চ্যালেঞ্জ করতে না পারি, তাহলে এই ধর্ষণের মানসিকতা থাকবে। আর প্রশাসক যারা হন তারাও ধর্ষকদের প্রতি নরম। 2011 পর থেকে যত ধর্ষণ হয়েছে, তৎকালীন মুখ্যমন্ত্রী ধর্ষিতাই দোষী। যে মেয়েটি ধর্ষিত হচ্ছে তারই খারাপ, হয় সে ছোটো প্যান্ট পরেছে, নয় সে সিগারেট খেয়েছে, নয় সে বন্ধুর সঙ্গে পাবে গিয়ে মদ খেয়েছে, অতএব এটা অপরাধ। কিংবা সিপিএমের বাড়ির বউ ধর্ষিত হয়েছে, সমর্থন। এইসব থেকে ধর্ষকরা প্রাণিত হয়েছে, সেই কালচারটা এখনও চলছে। তাই এই গত 2-3 মাসে বোধহয় 8 থেকে 10টি মেয়ে ধর্ষিতা হয়েছে। আবার এই ধর্ষণের পেছনে এই শাসকের আবার ধর্ম খুঁজছে। একটাই ধর্ম, ধর্ষক যারা মনুষ্যরূপী জন্তু বনাম ধর্ষিতা নারী, যেটা আমি আমার ফেসবুকে বলেছি। কিন্তু এরা এখন এর মধ্যে ধর্ম খুঁজছে। উচ্চবর্ণের ব্রাহ্মণ যদি ধর্ষণ করে থাকে, তাকে মালা পরিয়ে মিষ্টি খাওয়াও। মুসলমান মেয়েকে যদি ধর্ষণ করে থাকো, তাহলে তো ঠিক আছে। উল্টে যদি হিন্দু মেয়ে ধর্ষিতা হয়ে যায়, তাহলে মারাত্মক ব্যাপার, আগুন জ্বলে যাবে। এই মানসিকতা নিয়ে যারা চলে, তারা প্রকৃতপক্ষে একটা সুস্থ পূর্ণাঙ্গ সমাজ তৈরি করতে চায় না। সুতরাং লড়াইটা দার্শনিক, লড়াইটা শুধুমাত্র প্রশাসনিক না। আপনি বললেন যে আপনি সমাজ মাধ্যমে লিখেছেন, বিভিন্ন প্রতিবাদের কথা লিখেছেন, কিন্তু সেখানেও কিন্তু বিতর্কের সম্মুখীন হতে হয়েছে আপনাকে, এবং তার সঙ্গে সঙ্গে বামেদের দিকে কিন্তু আঙুল তুলেছে এখনকার শাসক দলের একাধিক নেতৃত্ব। তাই তো হবে, বিতর্ক তো করতেই হবে। সুরে সুর মেলানো খুব সহজ, কিন্তু সুরটা যে বেসুর হচ্ছে এটা বলা খুব কঠিন। আমাদের পাল্টা যুক্তিসঙ্গত সুস্থ সমাজ গড়ার দর্শনকে বারে বারে প্রচার করতে হবে। সংঘর্ষ হবে, আমি তো কত গালাগালি খাই, কি আছে বলো, যুক্তিসঙ্গত বলো। একটা মহিলাকে জীবন সঙ্গী হিসেবে দেখার চেষ্টা করো, তার পূর্ণ স্বাধীনতা নিয়ে। একজন নারীকে আমরা বলি অর্ধেক আকাশ। আমি বলেছিলাম বলে আমি দেখলাম RSS পন্থী কোনো একজন, সে একেবারে চণ্ডী থেকে সব কিছু উদ্ধৃতি দিয়েছেন, আমি কিছু বললাম না। কাব্যে চণ্ডীকে উদ্ধৃতি দেওয়া হয়েছে, তার যে আমি ব্যাখ্যা দিয়ে এখনই ওরা আমাকে মারতে আসবে, আমি তার মধ্যে যাচ্ছি না। বাস্তবে মাটিতে কী হচ্ছে, মাটিতে ওদের নেতা বলছেন মেয়েদের কাজ হচ্ছে সন্তান উৎপাদন করা, যেন ওরা একটা কারখানা, আর পুরুষের বিনোদন করা। এটা কিছুদিন আগেই বলেছেন, খুব বেশি পুরনো কথা নয়। তাহলে তুমি নারীকে কী বেশি ভাবছো, নারীকে তুমি ভাবছো ভোগ্যপণ্যা। যখন তুমি শিশু কিংবা কিশোরী বাপের অধীন, যখন যুবতী হলে পরপুরুষের অধীন, তাকে স্বামী বলে মানো। স্বামী মানে সে প্রভু, শব্দ কোনো চয়ন বুঝতে হবে। তারপরে তুমি যখন বৃদ্ধা হলে, হয় তোমার ছেলে মেয়ে দেখবে, না বৃদ্ধাশ্রমে থাকবে। কত রমণী যারা কাশী বৃন্দাবনে পড়ে আছেন অসহায় হয়ে, কেন কথা বললে ডিল চলবে, নাটক করবে। সব কিছু ঠিক থাকলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সোমবার থেকে লাগু হতে পারে গুন্ডা দমন বিল। কি বলবেন এই গুন্ডা দমন বিল নিয়ে একাধিক বিতর্ক? পরিষ্কার, আমি প্রথম দিনই বলেছি, এই যে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই গরিব মানুষের ওপর আক্রমণ হয়েছে, এই যে হকার উচ্ছেদ, বস্তিবাসী উচ্ছেদ, এর বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে। সেই লড়াইটা যারা করছে, তাদের লড়াইটাকে ঠেকাবার জন্যই আইন, তার কিছু না। বস্তিবাসীর যখন মানুষ লড়াই করছেন, সেখানে মূলত সংগঠিত হচ্ছে মানুষ, যারা কালকে ভেবেছিলেন যে আমরা রামকে ভোট দিলে আমাদের স্বর্গপ্রাপ্তি হবে, তারা আজকে মাটিতে দাঁড়িয়ে দেখছেন আমি তো ভোট দিয়ে মহা অপরাধ করে ফেলেছি, আমার জীবনের অস্তিত্ব সংকটে। তার এই জীবন জীবিকার লড়াইটা যে শুরু করবে, তা মূলত বামপন্থীরাই করবে। তাদের আটকাবার জন্য আইন, আর কিছু না। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো রকম অপপ্রয়োগ করা হবে না এই আইনে। মুখ্যমন্ত্রী কোন কথাটা সকালে বলে বিকেলে অন্য কথা বলেন না। যে মুখ্যমন্ত্রী ধর্ষণের কাণ্ডকে কমিউনাল চেহারা দিতে পারেন, সেই মুখ্যমন্ত্রীর বোধ বুদ্ধি সম্পর্কে তো আমার প্রশ্ন আছে। উনি বললে হবে নাকি, ওর কী মূল্য আছে? ও নাগপুর থেকে ইনস্ট্রাকশন আসবে, তো বাড়ি যেতে পারবেন? উনি মন্ত্রিসভা গঠন করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীন অধিকারে,
নাগপুর থেকে পাঠিয়েছে, সই করো, তবে সই করেছে। সেই সব এদের কথার ওপর ভরসা করাটা হচ্ছে অত্যন্ত আত্মপ্রবঞ্চনা।